মরুভূমির কথা মাথায় এলেই কি ভাবি আমরা? শুধু বালি আর বালি, তাই না? কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। এই বালি কিন্তু স্থির থাকে না। বাতাস এখানে ঠিক যেন একজন ভাস্করের মতো কাজ করে, আর বালি দিয়ে বানিয়ে চলে একের পর এক দারুণ সব ভাস্কর্য। তো চলুন না, আজ এই প্রাকৃতিক আর্ট মানে মরুভূমির বালিয়াড়ি কিভাবে তৈরি হয় তার পেছনের গল্পটা একটু জেনে নেওয়া যায়। আচ্ছা, একেবারে গোড়া থেকে শুরু করা যাক। এই যে বালিয়াড়ি জিনিসটা আসলে কি? সোজা কথায়, মরুভূমিতে বাতাস যখন বালি উড়িয়ে নিয়ে এসে এক জায়গায় জমা করতে থাকে, তখন যে একটা ঢিবির মতো বা ছোটখাটো পাহাড় তৈরি হয়, ওটাকেই বলে বালিয়াড়ি। একদম সহজ, তাই না? পুরো আলোচনাটা জুড়েই না আমরা এই আইডিয়াটা মাথায় রাখব। মানে ভাবুন তো, পুরো মরুভূমিটাই যেন একটা বিশাল আর্ট স্টুডিও, আর তার শিল্পীকে বাতাস, এক অদৃশ্য শিল্পী যে কিনা সারাক্ষণ বালি দিয়ে নতুন নতুন ভাস্কর্য গড়ে চলেছে। তো আজকে আমাদের যাত্রাপথটা কীরকম হবে? প্রথমে আমরা দেখব এই ভাস্করের মাধ্যমটা কি, তারপর জানব তার দুটো সেরা শিল্পকর্ম নিয়ে। এরপর তাদের মধ্যে একটা তুলনামূলক আলোচনা করব। আর একটা দারুণ ব্যাপার দেখব, কিভাবে একটা বালিয়াড়ি আরেকটাতে বদলে যায়। এরপর গ্যালারির অন্যান্য শিল্পকর্মগুলোতেও একবার ঢু মারব। আর সব শেষে দেখব এই বালির দুনিয়ার বাইরেও বাতাসের কি কেরামতি আছে। তাহলে চলুন আমাদের প্রথম পর্বে ঢোকা যাক। দেখুন, ভূগোলবিদ ব্যাগেনল্ট এই বালিয়াড়িগুলোকে মূলত দুটো স্টাইলে ভাগ করেছেন, আর এই দুটো স্টাইলই হল বাতাসের ভাস্কর্য তৈরির একদম বেসিক বা মূল ভিত্তি। এই দুটো মূল ফর্ম কি? একটা হলো সিফ, যাকে অনুদৈর্ঘ্য বালিয়াড়িও বলে, আর অন্যটা হলো তির্যক বালিয়াড়ি। এদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা হলো এরা বাতাসের সাথে কিভাবে নিজেদের অ্যালাইন করে, মানে একটা বাতাসের প্রবাহের সাথে সমান তালে চলে, আরেকটা চলে আড়াআড়ি। সিফ বালিয়াড়ির নামটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখতে এগুলো লম্বা আর বেশ সরু হয়, আর যেদিকে বাতাস বয় সেদিকে এগুলো লম্বা হতে থাকে। এর চেহারাটা অনেকটা বাঁকানো একটা তলোয়ারের মতো। আর ঠিক এই কারণেই আরবি শব্দ সিফ, যার মানে হলো তরবারি, সেখান থেকেই এর নামটা এসেছে। আর অন্যদিকে রয়েছে বারখান। এটা হলো এক ধরনের তির্যক বালিয়াড়ি, মানে বাতাসের প্রবাহের সাথে এটা আড়াআড়িভাবে তৈরি হয়। আর বারখানকে চেনার সবচেয়ে সহজ উপায় হলো এর চেহারাটা একদম আধখানা চাঁদের মতো দেখতে। তো বাতাসের এই দুটো মাস্টারপিস সম্পর্কে তো জানা হলো, এবার চলুন না এদেরকে পাশাপাশি রেখে একটু তুলনা করে দেখি। তাহলে এদের মধ্যেকার আসল পার্থক্যগুলো আরও পরিষ্কার হয়ে যাবে। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আকৃতির দিক থেকে সেফ হলো তলোয়ারের মতো লম্বা আর সরু, আর বারখান হলো আধখানা চাঁদের মতো। তৈরি হওয়ার দিক থেকেও পার্থক্য আছে। সেফ তৈরি হয় বাতাসের সমান্তরালে, আর বারখান তৈরি হয় বাতাসের সাথে লম্বাভাবে বা আড়াআড়ি। স্ট্রাকচারের দিকে তাকালে দেখবেন সেফের একটাই লম্বা চূড়া থাকে, কিন্তু বারখানের দুটো শিংয়ের মতো বাহু থাকে। আর সবশেষ হলো ঢাল। সেফের দুই পাশই সমান খাড়া হয়, কিন্তু বারখানের ক্ষেত্রে যেদিক থেকে বাতাসটা আসে সেদিকটা হয় হালকা ঢালু, আর তার উল্টো দিকটা হয় বেশ খাড়া। আচ্ছা, এবার মরুভূমির এই আর্ট স্টুডিওর একটা দারুণ রহস্যের কথা বলা যাক। ভাবুন তো, শিল্পী মানে বাতাস যদি তার কাজ করা স্টাইলটাই পাল্টে ফেলে, তখন কি হয়? একটা শিল্পকর্মই কিভাবে সম্পূর্ণ নতুন আরেকটা শিল্পকর্মে বদলে যেতে পারে, চলুন সেটাই দেখি। এটা কিন্তু প্রকৃতির একটা অসাধারণ ম্যাজিক। দেখুন, প্রথমে একটা নির্দিষ্ট দিকের বাতাসে একটা বারখান তৈরি হলো, বেশ। এবার ধরুন বাতাসের দিকটা একটু বদলাতে শুরু করল, তখন কি হয় জানেন? বারখানের যে দুটো শিংয়ের মতো বাহু ছিল, তার একটা বাতাসের টানে লম্বা হতে শুরু করে, আর এই লম্বা হতে থাকা বাহুটাই ধীরে ধীরে পুরো আধখানা চাঁদের আকৃতিটাকে বদলে দিয়ে একটা লম্বা তলোয়ারের মতো সিফ বালিয়াড়ি তৈরি করে ফেলে। কি আশ্চর্য, তাই না? বেশ, মূল দুটো ফর্ম তো বোঝা গেল, কিন্তু এই গ্যালারি তো আরও অনেক বড়। চলুন এবার একটা কুইক ট্যুর দেওয়া যাক, আর অন্য কিছু ইন্টারেস্টিং বালিয়াড়ির সাথে পরিচিত হওয়া যাক। আমাদের এই কুইক ট্যুরের প্রথম স্টপ হলো মস্তক বালিয়াড়ি। নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা মাথায় বা সামনে তৈরি হয়। কিভাবে? ধরুন বাতাস বইছে আর সামনে একটা বড় পাথর পড়ল, তখন সেই পাথরের সামনে, মানে যেদিকে বাতাসটা ধাক্কা খাচ্ছে, সেখানে বালি জমে এটা তৈরি হয়। আর মস্তক বালিয়াড়ির ঠিক উল্টো জিনিসটা হলো পুচ্ছ বালিয়াড়ি, মানে লেজের দিকে। এটা তৈরি হয় ওই একই পাথরের পেছনের দিকে, যেখানে বাতাসটা আড়াল পেয়ে যায়। এর পরেরটা হলো প্যারাবোলিক বা অধিবৃত্তীয় বালিয়াড়ি। এর শেপটা অনেকটা ইংরেজি ইউ অক্ষরের মতো। এটা তখন তৈরি হয় যখন বাতাস কোনো নিচু জায়গা বা গর্ত থেকে বালি উড়িয়ে নিয়ে তার চারপাশে জমা করে। আচ্ছা, ভাবুন তো,
যদি অনেকগুলো বারখান বালিয়ারি পাশাপাশি তৈরি হয় আর এক সময় একে অপরের সাথে জুড়ে যায়, তখন যে একটা লম্বা ঢেউ খেলানো লাইন তৈরি হয়, ওটাকেই বলে একলে বালিয়ারি। আর আমাদের এই ছোট ট্যুরের শেষ আইটেম হলো দ্রাস। এটা হলো জায়ান্ট বালিয়ারি, মানে অমচম বড় আকারের। আর এর মাথাটা হয় চ্যাপ্টা, ঠিক যেন একটা তিমি মাছের পিঠ। এজন্য একে ইংরেজিতে হোয়েলব্যাক ডিউনো বলা হয়। এতক্ষণ তো আমরা একটা একটা করে বালির ভাস্কর্য দেখলাম। এবার চলুন একটু জুম আউট করে আরও বড় স্কেলে বাতাসের কাজটা দেখি, আর সেই সাথে মরুভূমি নিয়ে কিছু জরুরি শব্দ শিখে নেওয়া যাক। দেখুন, বাতাসের কাজ কিন্তু শুধু মরুভূমির মধ্যেই সীমাবদ্ধ না। কখনো কখনো খুব জোর বাতাস মরুভূমির মিহি বালি আর ধুলোকে হাজার হাজার কিলোমিটার দূরে উড়িয়ে নিয়ে যায়। তারপর সেই বালি আর ধুলো অন্য কোথাও জমা হয়ে বিশাল সমভূমি তৈরি করে। একেই বলে লোয়েস সমভূমি। ব্যাপারটা এমন যেন শিল্পী এবার ছোট ভাস্কর্য ছেড়ে এক বিশাল ক্যানভাসে কাজ শুরু করেছে। এর একটা ক্লাসিক উদাহরণ হল উত্তর চীনের লোয়েস মালভূমি। জানেন কি, এই বিশাল এলাকাটা তৈরি হয়েছে গোবি মরুভূমি থেকে উড়ে আসা বালি জমে জমে। সবশেষে মরুভূমি নিয়ে আরও ভালোভাবে জানতে হলে এই 3টে শব্দ মাথায় রাখাটা খুব জরুরি। প্রথমটা হলো ধ্রিয়ান। এটা হলো রাজস্থানের থর মরুভূমিতে যে বালিয়াড়িগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায়, সেগুলোর স্থানীয় নাম। এরপর আছে প্লায়া। মরুভূমির ভেতরে যে নোনা জলের হ্রদ দেখা যায়, সেগুলোকে বলে প্লায়া। আর সবশেষ হলো ওয়াদি। মরুভূমির বুক চিরে বয়ে যাওয়া শুকনো নদীর খাতগুলোকে এই নামে ডাকা হয়। আসলে বাতাস আর বালির এই শিল্পকর্ম তৈরির খেলাটা কিন্তু কখনো থামে না। মরুভূমির এই আর্ট গ্যালারিটা একদম জীবন্ত। প্রতি মুহূর্তে এখানে নতুন কিছু তৈরি হচ্ছে, আবার পুরনোটা ভেঙে যাচ্ছে। তো প্রশ্নটা এখানেই, প্রকৃতির এই বিশাল ক্যানভাসে এরপর কোন নতুন আকৃতি তৈরি হতে চলেছে কে জানে।